তাহলে ভাইয়া শুরু করি। জি ম্যাম। আসসালামু আলাইকুম। সিনাপস মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে ছোট্ট একটি ক্লাস করব। ক্লাসটির উদ্দেশ্য হচ্ছে পেডিয়াট্রিক্সে যারা ক্যারিয়ার করতে আগ্রহী তাদেরকে পেপার সম্পর্কে ওরিয়েন্টেড করা। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পেপার 2 নিয়ে কিছু বেসিক কথা বলে দেওয়া এবং কিছু টপিক ডিসকাশন করা। তো জুলাই সেশনকে টার্গেট করে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো জুলাই সেশনের পরীক্ষার আগে প্রায় 7 মাস বাকি। তো এই সময়টা কিন্তু একটা যথেষ্ট সময়। পুরা পড়াটাকে আমরা গুছিয়ে নিয়ে বারবার রিভিশন দেওয়া, এক্সাম দিয়ে প্র্যাকটিস করা এবং বারবার এক্সামের মাধ্যমে মানে নিজের প্রিপারেশনটাকে ঝালাই করে নেওয়ার একটা বিশাল সুযোগ। তো আমরা যদি হচ্ছে এখন থেকেই ভালোভাবে জুলাই সেশনকে টার্গেট করে পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের মানে সাফল্য ছিনিয়ে আনা সম্ভব। তো তারই আলোকে হচ্ছে আজকে ছোট্ট একটা প্রেজেন্টেশন। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে। তো প্রথমে হচ্ছে আমার পরিচয়টা দেই। আমি ডক্টর মানার সাইদ। আমি এমবিবিএস কমপ্লিট করেছি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে এবং এফসিপিএস পার্ট 1 পাশ করেছি পেডিয়াট্রিক নেফ্রোলজিতে। তো পেপার 2 সিলেবাস, পেপার 2 তে থাকছে হচ্ছে ফিজিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। তো আহ একটা জিনিস হচ্ছে যে মানে বিসিপিএস এর পরপর 3 দিন পরীক্ষা হয়। যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি যে পেপার 2টা কিন্তু একদম গ্যাপ ছাড়া সেকেন্ড ডেতে পরীক্ষা হয়। তো একদম মানে প্রথম পরীক্ষা দিয়ে সেকেন্ড পরীক্ষাতে আবার অ্যাটেন্ড করা, এটা খুবই একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমরা যদি শুরু থেকেই ভালো করে বেসিকটা বুঝে বুঝে পড়ে যাই তাহলে ওই দিনটাতে আমরা যদি রিভিশনও না দিই তাও কিন্তু আমাদের দ্বারা মানে পরীক্ষা ভালো করা সম্ভব। এবং এই পেপার 2 পরীক্ষাটা ইউজুয়ালি একটু হার্ড হয়ে থাকে। তুলনামূলক 3টা পেপারের চেয়ে সেকেন্ড পেপারটা একটু হার্ড হয়। তো আমরা দেখে ফেলি এটা পেপার 2 হচ্ছে 100 মার্কসের এক্সাম। প্রতি পেপারই 100 মার্কস করে এবং টাইম থেকে 1 ঘন্টা 40 মিনিট, যেটা যথেষ্ট একটা সময়। আপনি পরীক্ষা শেষ করে কনফিউশন যেগুলো আছে ওগুলাও হচ্ছে আবার মানে রিচেক করতে পারবেন, প্লাস হচ্ছে রিভিশনও দিতে পারবেন, এমন একটা টাইম। তো 100 মার্কস হচ্ছে এখানে 25টা এমসিকিউ থাকে এবং 25টা হচ্ছে এসবিএ কোশ্চেন দিয়ে হয়, যেটা হচ্ছে প্রতিটা কোশ্চেন তাহলে 2 মার্কস করে। তো আমরা বুঝতেই পারছি যে এসবিএ কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে প্রায় একটা ভুল গেলে আমাদের 2 মার্কস চলে যাচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখি আমাদের হচ্ছে পেপার 2 এর জন্য আমাদের কি কি পড়া লাগবে বা কি কি আমরা টেক্সট বুক ফলো করব। তো ফিজিওলজির জন্য বেসিক্যালি হচ্ছে গ্যানোংসটা ফলো করা হয়। গ্যানোংস এর পাশাপাশি হচ্ছে বিআরএস ফিজিওলজিটাও আপনার পাশে রাখতে পারেন। আমি পড়েছিলাম এটা হচ্ছে গ্যানোং থেকে যদি কোনো টপিক বুঝতে মানে কঠিন লাগতো আমার, তখন বিআরএস ফিজিওলজিতে এই টপিক গুলো একটু ইজি করে লেখা থাকে। এছাড়া হচ্ছে কোচিং এর শিট খুবই ভালো। আপনারা যদি ভাইয়া আপুদের ক্লাস রেগুলার করেন এবং ওই অনুযায়ী যদি শিটটা পড়েন তাহলে ম্যাক্সিমাম কভার হয়ে যায়। তারপরেও হচ্ছে টেক্সট বুকটা পড়ার পিছনে হচ্ছে নিজের কনফিডেন্স কাজ করে যে হ্যাঁ আমি টেক্সট বুক পড়ে পরীক্ষা দিতে গিয়েছি, শিট পড়ে যাইনি শুধু। এটার জন্য আর কি টেক্সট বুকটাও পাশে রাখা, কারণ হচ্ছে শিট মোটামুটি জ্ঞানাংশ ফলো করেই হচ্ছে প্রিপেয়ার করা থাকে। এরপর হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এটার জন্য হচ্ছে আমরা এবিসি বায়োকেমিস্ট্রি মোজাম্মেল হক স্যারের যে বইটা আছে ওটার বেসিসেই হচ্ছে যে শীটটা প্রিপেয়ার করা, এই শীটটাই এনাফ। এবং এখানে হচ্ছে আমাদের পেডিয়াট্রিক্স এর জন্য অত বেশি হচ্ছে মানে পেডিয়াট্রিক্স এর এক্সপিএস এর জন্য মোটামুটি বায়োকেমিস্ট্রি কিছু টপিক এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করলেই কভার হয়ে যায়। এরপর হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এটাও সেম। আপনি হচ্ছে শীট বেস পড়াশোনা করতে পারেন। তারপর হচ্ছে কিংবা এমবিবিএস এ যে আপনি গাইডটা ফলো করতেন সেই গাইডটা পড়তে পারেন, কিংবা হচ্ছে এমবিবিএস এর কোনো যদি ক্লাস নোটস থাকে ওই টপিক গুলো যেগুলো আমাদের দরকার ক্লাসে বলে দেওয়া হবে সেই টপিকটা আপনি আপনার কমফোর্টেবল নোটস থেকে পড়ে ফেলতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক। অবশ্যই একটা কোশ্চেন ব্যাংক আমাদের সাথে থাকতে হবে। তো পেডিয়াট্রিক্স এর জন্য হচ্ছে বিপ্লব রাহার কোশ্চেন বইটা হচ্ছে খুবই ভালো। তো এটা হচ্ছে রিসেন্টলি আর আপডেট করা হয়নি,
এটা প্রিভিয়াস ইয়ার এর যে কোয়েশ্চেন গুলো আছে এখানে বেশ সুন্দর করে গুছানো আছে, এবং আপনি যদি এই কোয়েশ্চেন ব্যাংকটা ফলো করেন তাহলে হচ্ছে কোন একটা নতুন সিস্টেম পড়া শুরু করতে যাচ্ছেন বা নতুন টপিক পড়বেন, আপনি যদি কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখে নেন যে কোন কোন টপিক গুলা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে আপনার পড়াটা ইজি হয়ে যাবে। আপনার হচ্ছে তাহলে আপনি বুঝবেন যে কোনটা আমাকে বেশি এমফাসিস দিয়ে পড়তে হবে আর কোনটা হচ্ছে কম ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। আর পাশাপাশি হচ্ছে রিসেন্ট কোশ্চেন গুলা সলভ করার জন্য অন্যান্য যে কোনো কোশ্চেন ব্যাংক যেটা বাজারে আছে ওগুলা কিনতে পারেন। তবে খেয়াল রাখতে হবে সব কোশ্চেন ব্যাংকই কিন্তু একদম কারেক্ট থাকে না। তো আপনাকে খেয়াল করে করে পড়তে হবে, যাতে হচ্ছে ভুল সহ পড়ে গেলে তো আর তাহলে লাভ নেই। আপনাকে হচ্ছে একটু খেয়াল করে করে সঠিক করে নিয়ে পড়তে হবে। আর হচ্ছে আমরা তো জানি যে এফসিপিএস এর কোশ্চেন লিক হয় না, তো হচ্ছে এই জন্য হচ্ছে এই কোশ্চেন ব্যাংকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটাতে যতটুকু কোশ্চেন আছে এগুলা দিয়ে হচ্ছে মোটামুটি আপনি আইডিয়া পেয়ে যাবেন কেমন ধরনের টপিক আসে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে প্রিভিয়াস ইয়ারের টপিকস গুলা আপনি যদি পড়েন ওগুলাই হচ্ছে প্রতিবার পরীক্ষাতে আসে, শুধুমাত্র স্টেম গুলা কিন্তু চেঞ্জ করে করে। তার আপনার কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়েই যাবে যে কোথা থেকে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। এই ছবিটা নেওয়া হচ্ছে বিসিপিএস এর সিলেবাস থেকে। ফ্যাকাল্টি ওয়াইজ বিসিপিএস এর সিলেবাস পাওয়া যায়। তো এটা হচ্ছে পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির। আমি হচ্ছে এটা ibhoighar.com অনলাইনেই কিনেছিলাম, 30 টাকা প্রাইস। তো আপনারা এটাও সাথে রাখবেন, কারণ কোশ্চেন ব্যাংক এবং হচ্ছে সিলেবাস এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট প্রিপারেশন শুরু যারা করবেন তাদের জন্য। কারণ কোন টপিক থেকে আপনাকে কি কি ডিজিজ পড়তে হবে এবং কি কি হচ্ছে সিস্টেম পড়তে হবে সেটাও খুবই গুছানো ভাবে এখানে দেওয়া আছে। তো প্রতিটা সিস্টেম বা হচ্ছে টপিক শুরু করার আগে আপনি এটা একবার হলেও চোখ বুলায় নিবেন যে কোনো কিছু বাদ পড়ে যাচ্ছে কিনা। এমনকি পরীক্ষার দিনও হচ্ছে এটা আমি সামনে রেখে ছিলাম যে কোনো টপিক যাতে মিস না যায়। তো আমরা দেখে ফেলি মার্কস ডিস্ট্রিবিউশনটা। এখানে হচ্ছে পেপার 2 তে সেল ফিজিওলজি এবং মলিকুলার বায়োলজি থেকে প্রশ্ন আসে 4 থেকে 5টা। এই টপিকটা মূলত হচ্ছে সেল মেমব্রেন, তারপর হচ্ছে অর্গানেলিস থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট এগুলোর এক্সাম্পল, তারপর হচ্ছে ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, অসমোসিস, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এই টপিক গুলা থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। সেকেন্ডে আমরা দেখছি যে প্যাথোফিজিওলজি অফ বডি ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 3 থেকে 5টা প্রশ্ন আসেই প্রতিবার। এখান থেকে আমরা হচ্ছে ইলেকট্রোলাইটস এর মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের হাইপার এবং হাইপোক্যালিমিয়া, হাইপো, এগুলো সবগুলোর কজ এবং ট্রিটমেন্ট গুলো দেখে রাখবো। সাথে হচ্ছে মেটাবলিক এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস এর কজ খুব ভালো মতো পড়তে হবে। থার্ড হচ্ছে ফিজিওলজি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা সম্ভবত জুলাই সেশনের পেপার 2 এর কোশ্চেনটাই শুরু হয়েছিল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। এটা হচ্ছে আমরা পড়বো হচ্ছে আবিদ হোসেন মোল্লা স্যারের লেটেস্ট এডিশন, এটা আপনারা কিনে ফেলবেন। এটা থেকে পড়বো, পাশাপাশি হচ্ছে এমআর মোল্লা স্যারের বই থেকে কিছু টপিক দেখতে হয়। তো এখান থেকেও 4 থেকে 5টা প্রশ্ন আসে। এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, এটা ফিজিওলজির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকেও 4 থেকে 6টা প্রশ্ন আসে। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল প্রসেস অ্যান্ড ইটস ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। এখানে মেইনলি হচ্ছে এন্ডোক্রাইনোলজি এবং নিউরোফিজিওলজি বাদে যে সিস্টেম গুলো আছে, রেনাল, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার, জিআইটি এবং ব্লাড ফিজিওলজি, এখান থেকে টোটাল 10 থেকে 15টা কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে ফিজিওলজি অফ ইমেজিং, এখানে বেসিক্যালি হচ্ছে সিটি স্ক্যান, এমআরআই, আলট্রাসোনোগ্রাফ, এক্স রে, এগুলোর প্রিন্সিপাল গুলো আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে এটার অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে ইন্ডিকেশন, এই জিনিসগুলো পড়লে মোটামুটি কোয়েশ্চেন গুলো অ্যান্সার করা যায়। এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিউরোফিজিওলজি, এখান থেকে 6 থেকে 7টা প্রশ্ন আসে। এই নিউরোফিজিওলজিটা আমরা পড়ার সময় হচ্ছে পেপার 1-এ যখন নিউরো অ্যানাটমি পড়ছি তখনই সাথে সাথে হচ্ছে নিউরোফিজিওলজিটা পড়ে ফেলবো, যাতে করে হচ্ছে দুইটা কোরিলেট করা সম্ভব হয়। আর এটার জন্য আমরা একটু স্নেল বইটা দেখবো। স্নেলের যে প্রতিটা চ্যাপ্টারের শেষে কিছু ক্লিনিক্যাল টপিক আছে, এটা হচ্ছে আমাদের একটু হলেও রিডিং দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, এখান থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসে। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এখানে 6 থেকে 8টা প্রশ্ন আসে। আচ্ছা,
এখন আমরা চলে যাচ্ছি কিছু কোশ্চেন ডিসকাশন করব, সাথে তাদের টপিক। এই কোশ্চেন গুলা হচ্ছে মূলত যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলোর উপরই। তো দেখি প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম প্রশ্নটা নেওয়া হচ্ছে নিউরোফিজিওলজি থেকে। এখানে হচ্ছে যে ফিচার্স অফ লোয়ার মোটর নিউরন লেশন। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। নিউরো অ্যানাটমি হোক বা নিউরোফিজিওলজি হোক, আমাদের লোয়ার মোটর নিউরন লেশন এবং হচ্ছে আপার মোটর নিউরন লেশন, এই দুইটা আমাদের খুবই ভালো করে পড়তে হবে। তো আমরা আগে টপিকটা পড়ে ফেলি, তারপর আমরা কোশ্চেনটা দেখি। তো লোয়ার মোটর নিউরন লেশন, এটা হচ্ছে, আমরা জানি যে লোয়ার মোটর নিউরন লেশনটা হচ্ছে যে এন্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড এবং তাদের এক্সনস গুলা, সাথে ক্র্যানিয়াল নার্ভ নিউক্লি এবং হচ্ছে পেরিফেরাল মানে রিসেপ্টর অর্গান পর্যন্ত যে ট্র্যাকটা, সেটা হচ্ছে লোয়ার মোটর নিউরনটা কভার করে। তো এখানে আমাদের এক্সাম্পল গুলো আমাদের মনে রাখতে হবে, কারণ সিনারিও ক্লিনিক্যালি সিনারিও বেস করে আপনার বেসিকের কোশ্চেন গুলা কিন্তু আসে। তো দেখি আমরা হচ্ছে এখানে ট্রমা, ইনফেকশনের মধ্যে যেমন পোলিওমাইলাইটিস, ভাস্কুলার ডিসঅর্ডার, ডিজেনারেটিভ ডিজিজ, নিওপ্লাজম, এগুলা হচ্ছে লোয়ার মোটর নিউরন ডিসঅর্ডার। তাহলে এখন আমরা দেখি যে কি কি সাইন পাবো। সাইনের মধ্যে আমরা দেখছি যে এখানে হচ্ছে ফ্ল্যাসিড প্যারালাইসিস হচ্ছে, যেই মাসেল গুলোকে এটা সাপ্লাই দিবে সেখানে ফ্ল্যাসিড প্যারালাইসিস হবে, ওই মাসেল গুলার অ্যাট্রফি হবে। তারপর হচ্ছে যে আমরা এখানে দেখছি যে যেই মাসেলের রিফ্লেক্স গুলা লস হয়ে যাবে, মানে এখানে কিন্তু বোথ সুপারফিশিয়াল এবং ডিপ দুইটা রিফ্লেক্সই লস্ট হয়। তারপর হচ্ছে এখানে মাসকুলার ফ্যাসিকুলেশন প্রেজেন্ট থাকবে। তারপর হচ্ছে মাসকুলার কন্ট্রাকচার থাকবে, মানে দিস ইজ এ শর্টেনিং অফ দ্য প্যারালাইজড মাসেল, কন্ট্রাকচার হবে। তারপরে মাসেলের ডিজেনারেশনও হবে। এরপর আমরা সাথে সাথে দেখে ফেলি যে আপার মোটর নিউরন লেশন। আপার মোটর নিউরন লেশনটা কোথায় হয়? এটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের লেশনটা রেস্ট্রিক্টেড থাকে। তার মানে হচ্ছে সেরেব্রাল কর্টেক্স থেকে এন্টেরিয়র হর্ন সেল অফ দা স্পাইনাল কর্ড পর্যন্ত। তো এটার যদি লেশন হয় তাহলে আমরা কি কি ফিচার্স পাবো? এখানে প্রথম হচ্ছে আমরা মাথায় রাখবো যে বেবেনিস্কে সাইন কিন্তু আপার মোটর নিউরন লেশনে প্রেজেন্ট থাকে। তো বেবেনিস্কে সাইনটা কি এখানে পড়ে ফেলি আমরা। বেবেনিস্কে সাইনটা হচ্ছে যে বিগ টোটা ডরসিফ্লেক্সড হবে এবং আদার টোজ গুলা ফ্যানিং আউটওয়ার্ডস হবে। তারপর হচ্ছে এরপর হচ্ছে আমরা জানি যে এখানে রিফ্লেক্স গুলার ক্ষেত্রে সুপারফিশিয়াল যে রিফ্লেক্স গুলা সেটা লস্ট থাকবে, কিন্তু ডিপ রিফ্লেক্স যেগুলো এগুলো কিন্তু এক্সাজারেটেড হয়। এছাড়া হচ্ছে এখানে লস অফ পারফরমেন্স অফ ফাইন স্কিল ভলান্টারি মুভমেন্টস। তাহলে হচ্ছে আমরা এই দুইটা, আমরা কিন্তু এটা স্নেল থেকে নিয়েছি এই টপিক দুইটা। এখন আমরা কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। এই অপশনে বলা হয়েছে ফ্ল্যাসিড প্যারালাইসিস অফ সাপ্লাইড মাসেল। যেহেতু এটা লোয়ার মোটর নিউরন লেশনের কথা বলছে, তাহলে ফ্ল্যাসিড প্যারালাইসিস অফ সাপ্লাইড মাসেলস এটা কিন্তু ট্রু হবে। এক্সাজারেটেড ডিপ মাসেল রিফ্লেক্স প্রেজেন্ট, না, এটা আমরা হচ্ছে মাত্রই দেখে আসলাম যেটা আপার মোটর নিউরন লেশনে হয়, তাহলে এটা ফলস হবে। এরপর হচ্ছে অ্যাট্রফি অফ সাপ্লাইড মাসেল, এটা লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার্স। এরপর হচ্ছে বেবেনিস্কে সাইন প্রেজেন্ট, এটা কিন্তু শুধুমাত্র আপার মোটর নিউরন লেশনে দেখা যায়। এরপর হচ্ছে শর্টেনিং অফ দ্য প্যারালাইজড মাসেল, আমরা দেখেছিলাম যে এই যে মাস্কুলার কন্ট্রাকচার হয় লোয়ার মোটর নিউরন লেশনে, এটাই হচ্ছে শর্টেনিং অফ দ্য প্যারালাইজড মাসেল। তার মানে এই অপশনটাও ট্রু হচ্ছে। এরপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এটা নেওয়া হয়েছে বোথ, এটা এন্ডোক্রাইনোলজি আর হচ্ছে রেনাল ফিজিওলজি দুইটাই কভার করে। তো রেনিন টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রিভিয়াস ইয়ারেও কোশ্চেন আসছে। তো আমরা একটা এমসিকিউ এখান থেকে দেখবো যে রেনিন সিক্রেশনটা কিভাবে ডিক্রিজ, কোন কোন ফ্যাক্টর দ্বারা এটা ডিক্রিজ হয়। তো তার আগে আমরা কিছু বেসিক জিনিস দেখে ফেলি। এটা আমরা জ্ঞানংস থেকে নিয়েছি। তো রেনিন কিন্তু আমরা জানি হচ্ছে এটা কিডনি থেকে সিক্রেট হয়। এখন কিডনির কোথা থেকে সিক্রেট হয়? কিডনির হচ্ছে গ্লোমেরুলাসের সাথে যে অ্যাফারেন্ট আর্টারিওল এবং ইফারিন আর্টারিওল আছে, সেই অ্যাফারেন্ট আর্টারিওলের টিউনিকা মিডিয়ার কিছু জাক্সটা গ্লোমেরুলার সেলস থাকে, সেই সেলস থেকে রেনিন সিক্রেট করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে the renin in kidney extracts and the bloodstream is produced by the juxtaglomerular cells, JG cells. এই epithelial cells কোথায় লোকেটেড থাকে? মিডিয়া অফ দ্য এফারেন্ট আর্টারিওলস
এখানে থাকে। তাহলে এই যে আমরা যদি ছবিটা দেখি, এই যে ছবিটাতে এখানে হচ্ছে যে অ্যাফারেন্ট আর্টারিওলে এখানে কিছু এপিথেলিয়াল যে সেলস গুলা থাকে, এখান থেকে হচ্ছে রেনিনটা সিক্রেট হচ্ছে। এছাড়াও এই যে যে ল্যাসিস সেল আছে, এখান থেকেও কিন্তু রেনিন সিক্রেট হয়। এখান থেকে আমরা আরেকটা জিনিস জেনে রাখতে পারি, এই যে যে ম্যাকুলা ডেন্সা সেল স্ট্রাকচারে ম্যাকুলা ডেন্সা, তারপর হচ্ছে এখানে যে ল্যাসিস সেল আছে ইন বিটুইন এই যে গ্লোমেরুলারস আর হচ্ছে এফারেন্ট এবং ইফারেন্ট আর্টেরিওলের মাঝখানে কিছু ল্যাসিস সেল আছে, এবং এইখানে যে এই যে জাক্সটা গ্লোমেরুলার সেলস, এগুলা মিলে এই কমপ্লেক্সটার একটা নাম আছে যেটাকে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স। এখন আমরা হচ্ছে দেখি যে এই যে যে রেনিন সিক্রেশনের কিছু ফ্যাক্টর, কখন এটা হচ্ছে স্টিমুলেটরি ফ্যাক্টর আর কিছু হচ্ছে ইনহিবিটরি ফ্যাক্টর, যেটা আমরা দেখবো দুইটা চারটি খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা স্টিমুলেটরিটা দেখি, এটা হচ্ছে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, যখন সার্কুলেটিং ক্যাটেকোলামাইন্স লেভেলটা বেড়ে যাবে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিনস, এগুলো হচ্ছে স্টিমুলেটরি ফ্যাক্টর। তো এটাকে আপনারা মনে রাখতে পারেন পিএসসি দিয়ে, এই যে প্রোস্টাগ্ল্যান্ডিনস এস ফর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে সার্কুলেটিং ক্যাটেকোলামাইন্স। আর ইনহিবিটরি কিছু ফ্যাক্টর, এটা হচ্ছে এই যে ইনক্রিজড সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন অ্যাক্রস ম্যাকুলা ডেন্সা। তার মানে হচ্ছে যদি সোডিয়াম এবং ক্লোরাইডের অ্যাবজর্পশনটা বেশি হয়, রিঅ্যাবজর্পশনটা যদি বেশি হয়, তাহলে হচ্ছে সোডিয়ামের কন্টেন্ট মানে কিন্তু বেড়ে যাচ্ছে, মানে হাইপারন্যাট্রিমিয়া হচ্ছে। তারপর যদি হচ্ছে ইনক্রিজ এফারেন্ট আর্টারিওলার প্রেসার, এই এফারেন্ট আর্টারিওলার প্রেসার যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রেনিন সিক্রেশন ডিক্রিজ হবে। আর এনজিওটেনসিন 2 আর ভেসোপ্রেসিন, এই দুইটা হচ্ছে একটা পোটেন্ট ভেসোকনস্ট্রিক্টর। তো এখানে একটা লাইন আছে যে এনজিওটেনসিন 2 এটা কি করে, এটা হচ্ছে ডিরেক্টলি জেজি সেলস এর উপর অ্যাকশন করে রেনিন সিক্রেশনটাকে ইনহিবিট করে। আচ্ছা, তারপরের চারটাও আমরা দেখি। এই চারটাতেও হচ্ছে এখানে বলেছে যে কোন কোন ফ্যাক্টরস গুলো রেনিন সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। তো সোডিয়াম ডিপ্লেশন, আমরা একটু আগে কিন্তু বললাম যে ইনহিবিটরি ইফেক্টের মধ্যে ছিল যদি সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটা বেশি হয়, তার মানে সোডিয়াম কন্টেন্টটা বেড়ে গেলে রেনিন সিক্রেশন কমে যাবে। আর এখানে বলছে যে হচ্ছে সোডিয়াম যদি ডিপ্লিশন হয় তাহলে হচ্ছে রেনিন সিক্রেশনটা ইনক্রিজ করবে। তা আমরা যদি একটু চিন্তা করি যে রেনিনের আসলে ফাংশনটা কোথায়, রেনিনটা কিন্তু হচ্ছে তখনই সিক্রেট করবে যখন হচ্ছে কোনো কারণে যদি ব্লাড প্রেশার কমে যায়, তারপর যদি হচ্ছে কোনো কারণে যদি ভলিউমটা কমে যায়, তখন হচ্ছে আমরা জানি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা অ্যাক্টিভেট হয়, তখন আমাদের হচ্ছে এই রেনিনটার সিক্রেশনটা বাড়ে। তো এটা যদি আমরা মাথায় থাকে, তাহলে হচ্ছে আমরা এই চারটার মধ্যে দেখতে পারি, যেমন এই যে সোডিয়াম ডিপ্লেশন, তারপর হচ্ছে ডায়ুরেটিক্স, ডায়ুরেটিক্স এর সাইড ইফেক্টস আমরা যখন পড়বো তখন দেখবো যে এখানেও কিন্তু হাইপোভলিমিয়া হয়, হাইপোন্যাট্রিমিয়া হয়, তাহলে এটাও একটা ফ্যাক্টর। তারপর এই যে হাইপোটেনশন, হেমোরেজ হলে হাইপোভলিমিয়া হয়ে যায়। তারপর হচ্ছে আপরাইট পোস্চার, এখানেও কিন্তু হাইপোটেনশন হচ্ছে। ডিহাইড্রেশন, তারপর হচ্ছে কার্ডিয়াক ফেইলার, সিরোসিস, কনস্ট্রিকশন অফ দ্য রেনাল আর্টারি অর অ্যাওর্টা, ভেরিয়াস ফিজিওলজিক্যাল স্টিমুলি। তাহলে আমরা আবার কোশ্চেনটাতে ফেরত চাই যে রেনিন সিক্রেশন ডিক্রিজড বাই প্রোস্টাগ্ল্যান্ডিনস। আমরা দেখেছিলাম যে স্টিমুলেটরি ইফেক্টের মধ্যে আমরা মনে রেখেছিলাম পিএসসি দিয়ে, এই যে তাহলে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিনস এটা কিন্তু ফলস হচ্ছে, কারণ এটা ইনক্রিজ করে। তারপর হচ্ছে ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, এটাও ফলস হবে, কারণ কি আমরা দেখেছিলাম এই চার্ট থেকে যে ইনক্রিজ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি এটা রেনিন সিক্রেশনটাকে বাড়ায়। তারপর হচ্ছে এনজিওটেনসিন 2, এটা হচ্ছে ডিরেক্টলি জেজি সেলস কে এফেক্ট করে রেনিন সিক্রেশনটাকে ইনহিবিট করে, তার মানে এটা হচ্ছে ট্রু। তারপর হচ্ছে ইনক্রিজড সোডিয়াম রিঅ্যাবজর্পশন, তার মানে হাইপারন্যাট্রিমিক কন্ডিশন, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে রেনিন সিক্রেশনটাকে ডিক্রিজ করবে। তারপর হচ্ছে ইনক্রিজ ইফারেন্ট আর্টারিওলার প্রেসার, এটা ফলস কেন হচ্ছে, কারণ আমরা এখানে দেখেছিলাম যে ইনক্রিজড এফারেন্ট আর্টারিওলার প্রেসার, ইফারেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ রেনিনটা কিন্তু সিক্রেটই হচ্ছে জেজি সেলস কোথায় থাকে, এটা মিডিয়া অফ দ্য এফারেন্ট আর্টারিওল থেকে। তাহলে হচ্ছে এভাবে যেমন এই রেনিন টপিক থেকে একটা এমসিকিউ আসতে পারে, তেমনি ভাবে একটা এমসিকিউ মানে এসবিআই এসেছিল এই চার্ট থেকে যে মোস্ট পোটেন্ট স্টিমুলাস ফর রেনিন সিক্রেশন কোনটা, এটা হচ্ছে সোডিয়াম ডিপ্লেশন। কারণ সোডিয়াম ডিপ্লেশন হলেই হচ্ছে
হাইপোটেনশন হচ্ছে, তখনই হচ্ছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। তার মানে আমরা বুঝতে পারছি যে একই টপিক থেকে আমরা কিন্তু এমসিকিউ এবং এসবিএ দুটাই অ্যান্সার করতে পারি যদি একটু খেয়াল করে পড়ি। এরপরে আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখি। এটা নেওয়া হয়েছে বেসিক্যালি ফিজিওলজি অফ গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট টপিকটা থেকে। তো এটা আমরা পড়ি, এটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা যেটা, এটা হচ্ছে এই জুলাই সেশনের এসবিএ হিসেবে এসেছিল। এই কোশ্চেনটা হচ্ছে হুইচ হরমোন ইজ রিকোয়ার্ড ফর ফিটাল গ্রোথ। এখন আমরা একটু অপশন গুলো দেখি, যে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। এখন এটা যদি আমরা দেখি, আমাদের দেখে মনে হবে সবগুলোই তো হচ্ছে ফিটাল গ্রোথের জন্য রিকোয়ার্ড হবে, কিন্তু এখানে বলেছে হচ্ছে ফিটাল গ্রোথ। তো এখান থেকে তাহলে হচ্ছে আমরা যদি ডি আর ই অপশনটা এক্সক্লুড করি, এটা করলাম হচ্ছে কারণ হচ্ছে পিউবার্টাল গ্রোথের সময় কিন্তু ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনটা বেশি কাজে লাগে। তাহলে বাকি থাকলো হচ্ছে ইনসুলিন, থাইরয়েড হরমোন আর গ্রোথ হরমোন। এখন হচ্ছে থাইরয়েড গ্রোথ হরমোনের চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট লাগছে হচ্ছে বি অর সি। কারণ হচ্ছে আমরা যখন পড়বো, পুরো সিস্টেম পড়া হলে আমরা একটা তথ্য জানতে পারবো যে হচ্ছে ম্যাটারনাল থাইরয়েড হরমোন বা ম্যাটারনাল যে ইনসুলিন সেটা কিন্তু হচ্ছে ফিটাসে চলে যায় এবং সেটা হচ্ছে কিন্তু গ্রোথে হেল্প করে। তা এখন থাইরয়েড দিব না ইনসুলিন দিব, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো কিন্তু এখানে অ্যান্সারটা হবে সি, ইনসুলিন। কেন হবে এটা হচ্ছে আমরা এখনই এক্সপ্লেনেশনটাতে দেখি। আচ্ছা, এই চার্টটা নেওয়া হয়েছে আবিদ হোসেন মোল্লা স্যারের 5th এডিশনে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চ্যাপ্টারে একটা নতুন চার্ট অ্যাড করা হয়েছে, এটা কিন্তু আগের এডিশনে ছিল না। তো এই চার্টটা যদি আমরা পড়ি খেয়াল করে, যে এখানে হচ্ছে 4টা ফেজ বলা হয়েছে: ফিটাল ফেজ, ইনফেন্টাল ফেজ, চাইল্ডহুড ফেজ, পিউবার্টাল ফেজ। এখন আমরা দেখি ফিটাল ফেজের এখানে কি কি ফ্যাক্টর আছে। ম্যাটারনাল নিউট্রিশন, এটা তো আছেই, সাথে হচ্ছে প্লাসেন্টাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, আর হচ্ছে ইনসুলিন। তো এখন আমরা বুঝতেই পারছি যে কেন হচ্ছে ফিটাল গ্রোথের মধ্যে আমরা থাইরয়েড না দিয়ে ইনসুলিনটা অ্যান্সার হলো। এছাড়া পাশাপাশি আমরা দেখি যে এই যে ইনফেন্টাইল ফেজে এখানে কিন্তু হচ্ছে থাইরয়েড হরমোন। তারপর হচ্ছে চাইল্ডহুড ফেজে আসলো কি থাইরয়েড হরমোনের পাশাপাশি গ্রোথ হরমোন। পিউবার্টাল ফেজে যে গ্রোথ হরমোন থাকলো, সাথে হচ্ছে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। তাহলে এই চারটায় যদি আমরা একটু খেয়াল করে পড়ি, তাহলে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে এসবিএটা অ্যান্সার করে ফেলতে পারবো। এবং এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, যে ইনফেন্টাল ফেজে বা হচ্ছে চাইল্ডহুড ফেজ দিয়ে 3টা অপশন দিল, বাকি 2টা হচ্ছে ট্রু হবে, বাকি 3টা ফলস হবে। তো এভাবে করে হচ্ছে মোটামুটি কোশ্চেন গুলা আসে। তো এটা ছিল এসবিএ, আবার এমসিকিউ আসতে পারে। এছাড়া হচ্ছে এই টপিক থেকে মানে এই ফিজিওলজি গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট টপিক থেকে আপনারা হচ্ছে আরো যেটা দেখবেন যে মাইলস্টোনস অফ ডেভেলপমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়েও এবার প্রশ্ন আসছিল। তারপর হচ্ছে কিছু প্রশ্ন আসে, এটা এমআর মোল্লা স্যার থেকে আমরা পড়বো যখন ক্লাস হবে, সেটা হচ্ছে বোনস এর ডেভেলপমেন্ট থেকে। এবং এইবার একটা প্রশ্ন এসেছিল ডেন্টাল ডেভেলপমেন্ট থেকে সম্ভবত। তো এই টপিকটা যে কতটা গুরুত্বপূর্ণ এই কারণেই হচ্ছে এগুলো বলা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা নেওয়া হয়েছে হচ্ছে ফার্মাকোলজি থেকে। ফার্মাকোলজিটা আমরা যখন পড়বো তখনই হচ্ছে মানে যেই টপিক থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে এনজাইম ইন্ডাকশন এবং এনজাইম ইনহিবিটরি ড্রাগস। তো এই কোশ্চেনটাও হচ্ছে এই জুলাই সেশনে এসেছিল। তো এটা এমসিকিউ বা এসবিএ হিসেবে আসছে খেয়াল নেই আমার অতটা। তো আমরা কোশ্চেনটা দেখি যে হুইচ ওয়ান ইজ সাইটোক্রোম P450 এনজাইম ইনডিউসিং ড্রাগস। তো অপশনে হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট, ওসিপি, এনএসএইডস, ফিনাইটোইন, ওমিপ্রাজল। তো এটা যেহেতু এসবিএ, তাহলে এখানে আমরা একটু টপিকটা দেখে আসি। ফার্মাকোলজি মোটামুটি হচ্ছে একটু মুখস্থ বেসডই, আপনি যত ভালো মনে রাখতে পারবেন তত ভালো আউটপুট দিতে পারবেন। তো এটা হচ্ছে এখানে যেমন এই 2টা টপিকের মধ্যে আমি যেটা করতাম, যে এনজাইম ইনডিউসিং যেসব ড্রাগস গুলো আছে আমি এটা মনে রাখতাম, তারপর হচ্ছে বাদ বাকিগুলো আমি এক্সক্লুড করে করে অ্যান্সারটা বের করতাম। তো হচ্ছে ড্রাগ কজিং এনজাইম ইন্ডাকশনের মধ্যে এক্সাম্পলস গুলো হচ্ছে ফেনাইটোইন, ফেনোবারবিটন,
and other barbiturates, rifampicin, griseofulvin, alcohol, sulfenpyrazone, phenylbutazone, carbamazepine. এভাবে এনজাইম ইনহিবিশনের ক্ষেত্রেও সিমিটিডিন, সোডিয়াম ভ্যালপ্রয়েড, ক্লোরামফেনিকল, তারপর হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, ফ্লুওক্সেটিন, আইসোনিয়াজাইড, কিটোকোনাজল। তো আমরা যেহেতু দেখছি যে এখানে হচ্ছে রিফাম্পিসিন আছে, তাহলে এটার অপোজিটে হচ্ছে আইসোনিয়াজাইড। তো এভাবে হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। তবে আমার সাজেশন হবে যে মানে এরকম যে কোনো টপিকের ক্ষেত্রে যদি দুইটা থাকে, আপনার যে কোনো একটা ভালো মতো পড়বেন। কারণ আসলে পরীক্ষার দিন এত ইনফরমেশন মানে মনে থাকে না, এটা সত্যি কথা। পরীক্ষার নার্ভাসনেস বা হচ্ছে হিউজ সিলেবাস, ফিজিওলজি এত ভাস্ট যে ওইটার জন্য হচ্ছে মোটামুটি ফার্মাকোলজিতে রিভিশন দেওয়ার মানে টাইমই পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে আমি হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে 10 মিনিট হচ্ছে এই টপিক গুলা জাস্ট দেখে যাই, এবং আল্লাহর রহমত যে এই টপিক গুলা থেকেই হচ্ছে প্রশ্ন আসে। কারণ প্রতিবারই হচ্ছে এই টপিক গুলা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, জাস্ট হচ্ছে স্টেম গুলা চেঞ্জ করে। তাহলে হচ্ছে আমরা এখানে অ্যান্সারটা কি পেলাম, যে ফিনাইটোইন। আচ্ছা, এরপর হচ্ছে ফার্মাকোলজি থেকে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে পেডিয়াট্রিক্স রিলেটেড, যেগুলো হচ্ছে ক্লাসের সময় বলে দেওয়া হবে। আর তারপরেও একটু বলছি, যেমন হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার কারা ক্রস করে, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার কারা ক্রস করে, এইসব ড্রাগস গুলা। এবার যেমন একটা কোশ্চেন আসছিল যে স্টিভেন জনসন সিনড্রোম কজিং ড্রাগ, এটা এসবিএ তে আসছিল। তো এটার অ্যান্সার ছিল কার্বামাজেপাইন। তো এভাবে হচ্ছে আপনাদেরকে তাহলে গাইনোকোমেশিয়া রিলেটেড যেসব ড্রাগস, তারপর হচ্ছে এসিলি করতে পারে যেসব ড্রাগ, নেফ্রোটক্সিক কোন ড্রাগস, এগুলো পড়তে হবে। তারপর হচ্ছে সিস্টেমিকের মধ্যে অ্যান্টিবায়োটিক্সটা খুব ভালো করে পড়তে হয়। এরপর হচ্ছে অ্যাজমা, যেহেতু এটা ক্লিনিক্যালের সাথে রিলেটেড, অ্যাজমা ড্রাগস। এরপর হচ্ছে অ্যাজমা, তারপরে হচ্ছে অ্যান্টিহিস্টামিন, খুবই ইম্পর্টেন্ট। এই টপিক গুলো পড়লে মোটামুটি কভার হয়ে যায়। আরো ইনশাল্লাহ সামনে হচ্ছে ক্লাস যখন হবে তখন ডিটেলসে বলে দেওয়া হবে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা হচ্ছে বেসিক্যালি বায়োকেমিস্ট্রি ফোকাস করে নেওয়া। বায়োকেমিস্ট্রি থেকে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের টপিক থেকে যেগুলো বারবার হচ্ছে আসে, এই টপিক গুলাই মূলত পড়লে কভার হয়ে যায়। এছাড়া হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পেডির জন্য। কারণ আমরা জানি যে নিউট্রিশনাল ডিসঅর্ডার আমাদের ক্লিনিক্যাল পেপার 3-তে কিন্তু পড়তে হয়। তো জিঙ্ক, তারপর হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, তারপর হচ্ছে যে ভিটামিনস গুলোর ডেফিসিয়েন্সি, এগুলো খুবই ভালো করে দেখতে হয়। আর ভিটামিনস তো বরাবরই ইম্পর্টেন্ট, কোনটা ওয়াটার সলিউবল ভিটামিন, কোনটা ফ্যাট সলিউবল ভিটামিন, তারপরে এগুলার হচ্ছে কোএনজাইম জানতে হয়। এরপর হচ্ছে এটার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার গুলো জানতে হয়। তো এখানে হচ্ছে আমরা দেখে ফেলি একটু ভিটামিন বি 12 সম্পর্কে পড়ে ফেলি, এরপর হচ্ছে কোয়েশ্চেনটা সলভ করি। তো ভিটামিন বি 12টা হচ্ছে আমরা জানি একটা ওয়াটার সলিউবল ভিটামিন, এবং এটার হচ্ছে যে অ্যাক্টিভ ফর্মটা কি, মিথাইল কোবালামিন। আর এই ভিটামিন বি 12 কিন্তু একমাত্র ওয়াটার সলিউবল ভিটামিন যেটা হচ্ছে স্টোর থাকে। এবং এই যে এখানে বলা আছে যে এটা লিভারে স্টোর থাকে, এবং টোটাল বডি স্টোরটা প্রায় 5 থেকে 6 বছরের আগে ডিপ্লিটেড হয় না। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপর হচ্ছে এখানে অ্যাবজর্পশনটা আমরা একটু দেখে নিব, যে ভিটামিন বি 12 যখন আমরা ডায়েট ফর্মে খাই, খাওয়ার পর এটা ইন্টেস্টাইনে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স তৈরি করে। তারপর হচ্ছে এই কমপ্লেক্সটা হচ্ছে গাটে যেয়ে কোথায় চলে যায়, একদম টার্মিনাল আইলিয়ামে চলে যায়। এটাও ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ভিটামিন বি 12 কোথায় অ্যাবজর্ব হয়। এটা অ্যাবজর্ব হয় টার্মিনাল আইলিয়ামে। এখান থেকে হচ্ছে আপনি এভাবে রিলেট করে পড়বেন যে টার্মিনাল আইলিয়ামে আর কি কি অ্যাবজর্ব হয়। তো আমরা জানি ফলিক অ্যাসিড হয়, আর হচ্ছে বাইলটা হচ্ছে অ্যাবজর্ব হয়, বাইল সল্ট, বাইল অ্যাসিড, এগুলো। তারপর হচ্ছে এই আইলিয়াম থেকে এটা হচ্ছে কি করে, এই যে বাউন্ড ফর্মে এটা ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্ট হয়ে এটা হচ্ছে তারপরে এটা ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমরা এখন দেখি হচ্ছে এটার ফাংশনটা কি। ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট, এই রিয়েকশনটা যদি আপনার ছবিটাও অন্তত মাথায় থাকে তাও এটা খুবই হেল্প করবে। এটার ফাংশন হচ্ছে ইন্টার কনভার্সন অফ হোমোসিস্টিন অ্যান্ড মিথিওনিন। এটা কি করে, এই যে হোমোসিস্টিন থেকে মিথিওনিনে কনভার্ট করে, যার কারণে এই যে মিথাইল টেট্রাহাইড্রোফলেট, সেটা কি করে, এটা টেট্রাহাইড্রোফলেটে কনভার্ট করে। তো এই টেট্রাহাইড্রোফলেটের অ্যাভেলেবিলিটি যত বাড়বে, তত আমাদের পিউরিন, পাইরিমিডিন এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিসে কিন্তু এটা হেল্প করে। তারপর হচ্ছে আমরা সেকেন্ড ফাংশনটা দেখি, যে
এটা কনভার্ট করে প্রোপাইনিল কোয়ে থেকে সাকসিনাইল কোয়েতে। তারপর হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে মাইলিন শীটটাকে মেইনটেইন করে এবং এটা হেল্পস ইন হেমোপোয়েসিং এই বাই এনশিওরিং দ্য অ্যাভেলেবিলিটি অফ টেট্রাহাইড্রোফোলেট। তাহলে আমরা দেখি এটার ডেফিসিয়েন্সি হলে কি কি হবে। ডেফিসিয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমরা বললাম যে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি হলে কি হয়, আমরা দেখেছিলাম যে এই চার্টে যে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এই মিথাইল টেট্রাহাইড্রোফলেটটা আর টেট্রাহাইড্রোফলেটে কনভার্ট করতে পারবে না। যদি করতে না পারে তাহলে কি হবে, এই যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কিন্তু হবে না। তো নিউক্লিক অ্যাসিড যদি সিনথেসিস না হয়, এই যে এখানে বলেছে যে তখন এই টেট্রাহাইড্রোফলেট গুলা অ্যাকুমুলেট মানে মিথাইল টেট্রাহাইড্রোফলেট হিসেবে এটা অ্যাকুমুলেট হতে থাকবে এবং এটাকে বলা হচ্ছে ফলেট ট্র্যাপ। এবং তখন কি হবে, তখন এই যে অ্যাক্টিভেটেড এই টেট্রাহাইড্রোফলেট ডেফিসিয়েন্সির কারণে ডিএনএ সিনথেসিসটা ফেইল হবে। ডিএনএ সিনথেসিস ফেল হলে তখন কি হবে, এই যে আমাদের আরবিসি যে সাইকেল, সেখানে হচ্ছে প্রো ইরাইথ্রোব্লাস্ট থেকে এটা আর ডিভাইড হতে পারবে না স্মল সাইজড ম্যাচিউর আরবিসিতে। এর কারণে কি হয়, আমাদের এই যে মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়। তারপর যেটা আমরা কি দেখলাম, এরপরে হচ্ছে আমরা পড়েছিলাম যে এটা মেইনটেইন করে মাইলিন শীটকে। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয় ডিউ টু প্রোগ্রেসিভ ডিমাইলিনেশন এবং এটা কিন্তু ইররিভার্সিবল হয়। তো কি কি হতে পারে, যেমন হচ্ছে সাবঅ্যাকিউট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, ডিমেনশিয়া হয় এবং অপটিক অ্যাট্রফি হয়। এজন্যই কিন্তু হচ্ছে আমরা প্রেগন্যান্সিতে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এইগুলা হচ্ছে সাপ্লিমেন্টস দিয়ে থাকি, যাতে করে এই কনজেনিটাল এই নিউরোলজিক্যাল ডিফর্মিটি গুলো যেন না হয়। তারপর হচ্ছে কি হাইপার হোমোসিস্টিনেমিয়া এন্ড অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। হোমোসিস্টিনেমিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু মিথিওনিনে আর কনভার্ট করতে পারে না, তখন হোমোসিস্টিন লেভেলটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা হচ্ছে এ নাম্বার অপশনে ছিল পিউরিন সিনথেসিস, তাহলে হচ্ছে এটা ট্রু হবে, কারণ আমরা ফাংশনে দেখেছি টেট্রাহাইড্রোফলেট তৈরি করে এটা কি করে, এটা ডিএনএ সিনথেসিসে হেল্প করে, পিউরিন পাইরিমিডিন সিনথেসিসে। সেকেন্ড হচ্ছে রিমিথাইলেশন অফ হোমোসিস্টিন টু মিথিওনিন, এটাও ট্রু, আমরা এই যে রিঅ্যাকশনে এটা দেখেছি। তারপর হচ্ছে কনভার্সন অফ মিথাইল ম্যালোনাইল কোয়ে টু সাকসিনাইল কোয়ে, এটা ফলস হবে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রোপাইনিল কোয়ে থেকে সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়। ডিতে বলেছে কনভার্সন অফ টেট্রাহাইড্রোফলেট টু মিথাইল টেট্রাহাইড্রোফলেট, না, এটাতে আমরা একটু আগে রিঅ্যাকশনটা দেখেছি যে মিথাইল টেট্রাহাইড্রোফলেট থেকে টেট্রাহাইড্রোফলেট তৈরি কনভার্ট করে, তার মানে ডি হচ্ছে ফলস। আর মেইনটেইন মাইলিন শীথ এন্ড এপিথেলিয়াল সেল, এটা হচ্ছে ট্রু। তার মানে হচ্ছে কোশ্চেন গুলা হচ্ছে এভাবেই আসে। এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি থেকে দেখালাম। এছাড়া হচ্ছে ক্লিনিক্যাল সিনারিও বেস করেও দিতে পারে বায়োকেমিস্ট্রি থেকে কোশ্চেন, যেমন এই যে ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার থেকে একটা সিনারিও দিয়ে এরপর হচ্ছে বেসিকের কোশ্চেন করলো। মাঝে মাঝে এরকম মনে হয় যে সিনারিও দেখলে যে এটা তো ক্লিনিক্যালের কোশ্চেন হয়ে গেল, এটা কেন এখানে দিল। কিন্তু আসলে যেটা হয় যে সিনারিও দেয় তারা ক্লিনিক্যালের, যে আমরা আসলে ধরতে পারছি কিনা যে এটা কোন নিউট্রিয়েন্টস বা কোনটার অ্যাবসেন্সে এটা হচ্ছে, সেটা জেনে আমরা হচ্ছে বেসিকের অ্যান্সার গুলা দিই। এভাবে হচ্ছে কোশ্চেন গুলো আসে। এছাড়া হচ্ছে আচ্ছা এছাড়া হচ্ছে অন্যান্য সিস্টেম গুলা, যেমন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এগুলো থেকেও যে কোশ্চেন গুলো আসে, যেমন হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে ইম্পর্টেন্ট টপিক গুলা থেকেই আসে, যেমন হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ থেকে, তারপর হচ্ছে মানে কোন কারণে হচ্ছে ডান দিকে বা বাম দিকে হচ্ছে শিফট হয়, এছাড়া হচ্ছে অ্যাক্লিমেটাইজেশনের ফিচার্স গুলা, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেসপিরেটরি থেকে যে স্টিমুলাস কোনগুলা, মানে রেসপিরেটরি সেন্টারটা হচ্ছে কিভাবে স্টিমুলেট করতে পারে, এটার খুবই ইম্পর্টেন্ট। এটার ফ্যাক্টরস গুলা হচ্ছে বোথ এমসিকিউ এবং এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে হচ্ছে কার্ডিয়াক সাইকেল ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে জিআইটি থেকে এনজাইমস গুলা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ব্লাড ফিজিওলজি থেকেও হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড ফিজিওলজির ক্ষেত্রে যেটা বলবো যে এটা হচ্ছে ক্লিনিক্যালের সাথে একদম ওরিয়েন্টেড করেই পড়তে হবে, কারণ হচ্ছে থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে হেমোলাইটিক এনিমিয়া, এগুলোর ফিচার্স দিয়ে
হচ্ছে ফিজিওলজিতেও যেমন কোশ্চেন আসে, তেমনি হচ্ছে পেপার 3 ক্ষেত্রে ক্লিনিক্যালেও কোশ্চেন আসে। তো হচ্ছে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কিভাবে হচ্ছে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, কিভাবে পড়তে হবে। এবং সামনে যে হচ্ছে আগামী 15ই নভেম্বর থেকে নতুন ব্যাচ চালু হচ্ছে জুলাই সেশনকে টার্গেট করে। একটা লং ব্যাচ চালু হচ্ছে এবং পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে যে এমআর মোল্লা নেলসন ব্যাচ আছে সেটা চালু হচ্ছে। তো এই ব্যাচগুলোতে আপনারা যদি ভর্তি হতে চান তাহলে হচ্ছে আপনারা একটা ভালো গাইডলাইন পাবেন ইনশাল্লাহ। এবং এই গাইডলাইনটা আসলে জরুরি, কারণ হচ্ছে সিলেবাস এত বিশাল যে আপনি যদি নিজে পড়তে থাকেন তাহলে হচ্ছে আপনার আর ওই পরীক্ষা দেওয়ার স্কোপটা কিন্তু থাকে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি রুটিন মাফিক পড়তে নাও পারেন। তো এটা হচ্ছে এই জন্য মানে একটা ওরিয়েন্টেশন সেন্টারের সাথে যুক্ত থাকলে এটাই হচ্ছে বেনিফিট যে আপনি রেগুলার থাকবেন, কারণ রেগুলার পড়াশোনার কোনো বিকল্প নাই। রেগুলার পড়তে হবে এবং যা পড়েছে সেটাকে হচ্ছে যাচাই করার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো এটাই ছিল আজকের মতো। এখন হচ্ছে আপনাদের এটা নিয়ে যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন বা জুমে হচ্ছে যুক্ত আছেন, তারা আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আশা করি হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। তাহলে হচ্ছে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। এবং যারা হচ্ছে ফেসবুক লাইভে এবং হচ্ছে জুমে যুক্ত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা লাইভের কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।